আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন জড়িয়ে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোন নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছি, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজেরা দেখবেন। তারপরে কথা আপনারা জানেন। এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছে। তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি, হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমাল বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটা। এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো? কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। আমার জানা নেই ফরমাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কাউকে কি চাওয়ানো যেন মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে। কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দাও। দাদা, এই প্রসঙ্গে যারা যদি জানা, মীর সাহেব তো হচ্ছে বাংলার পর্যবেক্ষক, তিনি তো দলের সভাপতি নন। আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি। হ্যাঁ, তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজে থেকে বলছি কি কেউ তাকে বলেছে, আমার জানা নাই সেটা। আমি তো মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না, সেই আইসিসির জেনারেল সেক্রেটারি, তাকে তো জিজ্ঞেস করতে পারি না। তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। কেউ তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বহু লোক থেকে গেছে। সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি। শুরু তখন মিটিং ফিটিং কিছু জানি গল্পতে, তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসছে, গোলাম মীর। ওখানে দুটো এখন ইয়াসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন, দুজন। এরাই এখন রাজ্যটা মাথা হয়েছে, এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে। এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না। পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম। 2009 সালের কথাই বলছি, মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল,
তার প্রচারে মমতা ব্যানার্জি গেছিলেন, আমি একই স্টেজে ছিলাম। আবার আমাদের সৌগতবাবু ডেকেছিল প্রচারের জন্য, সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম। সবকিছু পাল্টে গেল 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর। সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো, আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো, তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে, কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের জেলা পরিষদ, পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে। তখন যেহেতু আমি কংগ্রেস একজন কর্মী, দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক, তারপরে হতো রাজ্য কেন্দ্রিক। ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মনে করেছিল, তার দায়িত্ব দিয়েছিল। যখন মল্লিকার্জুন খাড়গে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হলেন, কংগ্রেসের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায়, কমিটি অস্থায়ী হয়ে যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায়। খাড়গে সাহেব যে কমিটিটা তৈরি করলো, সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না। তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম, যদি আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম। এখনো থাকবো না, কারণ এর আগে আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম, কংগ্রেস দলের লোকসভার নেতা হিসেবে আমার স্থান ছিল 5 নম্বরে। এখন তো সেটা থাকবো না। আমি সাধারণ কংগ্রেস কর্মী, আমার এসব পদের নিয়ে কোন রকমের লালচ আমার কোনদিন ছিল না, আজও নেই। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই, তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম না, 91 সাল। আমি যখন বিধানসভায় 96 সালে 20,000 ভোটে জিতি, তখন আমি কংগ্রেস দলের কোন বড় নেতা ছিলাম না, সদস্য একটা ছিলাম। তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। আপনি বললেন 2011 সাল পর থেকে পরিস্থিতি পাল্টায়, কংগ্রেসের উপর একটা বাড়ে, তারপরে আপনার যখন এমওএস রেল ছিলেন, আপনার কেস দেওয়া, খুনের কেস দেওয়া হয়। তো এইটার পরে এখন একটা নতুন একটা গতকাল যখন মিটিং হলো, সেটাতে আপনিও গেছিলেন, পরে প্রদীপ ভট্টাচার্য গেছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন। তাকে যখন এটা জিজ্ঞেস করা হলো, উনি বললেন দলটাকে নতুন করে এখন সাজাতে হবে, পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে বলটা। প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি টিএমসি প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে? তিনি জানিয়েছেন যে হ্যাঁ, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, সেটা এখনই বলা সম্ভব নয়, চেঞ্জিং পরিস্থিতি। দেখুন একটা কথা, টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে, বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি। অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি। তারা বলে, আমি জানি না, কোট আনকোট তারা বলে। পার্টি কার সঙ্গে কি করবে না করবে, সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ঠিক করে। আমাদের কখনো যদি মতামত দিতে থাকে, আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত, আপনাদেরকে নিশ্চয়ই বলবো না। তো পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি, আমি কেশী বেণুগোপালকে, আমরা সন্ত্রাস, অত্যাচার, হিংসার শিকার। কাদের হাতে? সরকারি দল অর্থাৎ টিএমসি। এ কথা বলার মধ্যে কোনো দ্বিধা নেই, আমার কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই।